জি, আমাদের বাকি অর্থাৎ ২ টি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। কেমন হইছে সবার? ফেসবুক লাইভে যারা দেখতেছেন আমার কথা কি ক্লিয়ার যাচ্ছে কিনা একটু যদি আমাকে কনফার্ম করতেন খুব ভালো হতো। ফেসবুক লাইভে কি সাউন্ড ক্লিয়ার আছে? যারা ক্লাসটি করতেছেন চাইলে ফেসবুকে শেয়ার করে দিতে পারেন, যাতে সবার কাছে পৌঁছে যায়। আচ্ছা, আমাদের নেক্সট এক্সাম কবে? অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর 12 তারিখে, আজকে 10 তারিখ তাই না? একদিন হাতে সময় আছে আজকে এবং আগামীকাল সময় আছে। কি অবস্থা, পড়াশোনা কতদূর কি করলেন? নাকি ক্লাসের জন্য অপেক্ষা করতেছেন, ক্লাস হবে তারপরে পড়বো, এরকম কিছু? সবাই কথা বলতেছেন না কেন, সবাই চুপচাপ আছেন কেন? কথা বলতে হবে না? সবাই চুপচাপ থাকলে হবে, কথা বলতে হবে না? যাই হোক, বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের যেহেতু 12 তারিখে অ্যাডভান্স রিডিং এর রাইটিং এর পরীক্ষা আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যতটুকু পড়া যায় ততটুকু পড়ার। আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, অর্থাৎ যে ভাইয়ারা আছে আমরা ক্লাস নিচ্ছি, চেষ্টা করতেছি যতটুকু পারা যায় ততটুকু ক্লাসটি নেওয়ার, মানে ততদূর পর্যন্ত নেওয়ার। এখন এর বাইরেও আপনার কিন্তু অনেক পড়াশোনা আছে। এখন ২-১ দিনে পড়াশোনা কভার করে ফেলবো, এই টেনডেন্সি যাদের মধ্যে থাকবে তারা তেমন কিছু করতে পারবে না। অর্থাৎ আমাদের উপর ডিপেন্ডেন্ট, টোটালি ডিপেন্ডেন্ট হয়ে যে ক্লাসে যা পড়াবে সেখান থেকে পরীক্ষায় আসবে সেগুলোই ভালোভাবে পড়বো, এমনটা কিন্তু নাও হতে পারে। যদি মনে করেন এই ক্লাসগুলো করে আমি পরীক্ষা ভালো কিছু করব, আসলে এটা বলবো আমি আকাশ কুসুম কল্পনা করা ছাড়া আর কিছুই নয়। টোটাল পুরো একটা বছর আমাদের পড়তে হয়েছে, পড়তে হবে, তারপরে না আমরা ভালো একটা ফিডব্যাক পাবো? ২-১ দিন পরে কিন্তু কিছু হবে না। আচ্ছা, এখন আজকে আমরা অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এর ২ টা কবিতা পড়বো। কবিতাগুলো অনেকবার পড়ানো হয়েছে আপনাদের, অনেকেরই জানা। সেক্ষেত্রে কবিতাগুলোতে আমরা খুব বেশি সময় দেব না। তার আগে কিছু কথা বলে রাখি আপনাদের যে আসলে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি না, রিডিং স্কিল এন্ড রাইটিং স্কিল। সেই জিনিসটাই, সেই জিনিসটাই এখানে, সেখানে আলাদা করে একটা সাবজেক্ট ছিল, আলাদা করে ২ টা সাবজেক্ট, আর এখানে ২ টাকে একত্রে করা হয়েছে। সেটাই, তাছাড়া আর কিছু না। আমরা রিডিং স্কিলে ওখানে পড়েছি একটি কবিতা থাকবে, কবিতার মধ্যে কি 50 মার্কস ছিল। অ্যাডভান্স ইংলিশ রিডিং স্কিলে ফার্স্ট ইয়ারে 50 মার্ক ছিল। আর এখানে মূলত ৩টা কোশ্চেন দিতে হবে, 30 মার্ক, মোস্ট প্রবাবলি 30 মার্ক না, ২টি কোশ্চেন দিতে হবে, 20 নাম্বার আছে। রিডিং এ 20, রাইটিং এ 30। তো খুবই সিম্পল বিষয়গুলা, যেভাবে পড়ে আসছি সেইভাবে আমরা আনসার গুলো করে আসবো। যে কবিতা যদি আমাদের এখন বড় কোশ্চেন যেটা আসলে, যে আসলে কবিতাটা কমন পাওয়া যাবে কিনা সেটা হলো বড় বিষয় একটা। হয়তো দেখা গেল সিন পোয়েমও আসলো, সিন পোয়েম আসলো না, আনসিন পোয়েম আসলো, অর্থাৎ আমাদের বইয়ে নাই এমন কোনো কবিতা আসতে পারে। অস্বাভাবিক কিছু না, কারণ বিগত সালের কোশ্চেন গুলো যদি আমরা দেখি বেশ কিছু কবিতা এরকম এসেছে। সেক্ষেত্রে আমাদের কবিতাটাকে ভালোভাবে বুঝতে হবে বা পড়তে হবে। যখন আমরা কবিতাটা ভালোভাবে বুঝতে পারবো বা পড়তে পারবো, বুঝে উঠতে পারবো, তাহলে আমার অ্যান্সার করতে খুব ইজি হবে। আজকের যে কবিতাটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সেটা কি? ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম এন্ড ফ্রি, তাই তো? এই কবিতাটি আমরা পড়েছি আগে, সবাই পড়েছি। আমরা ইন্ট্রোডাকশন টু রোমান্টিক পোয়েট্রিতেও রয়েছে, যেটা মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তাই না? সেই কবিতাটি আমরা পড়েছি। ইভেন আলাদা করে এই ক্লাসটিও হয়েছে, অর্থাৎ ইজ এ বিটিএস ইভিনিং কাম এন্ড ফ্রি, আলাদা করে ক্লাসটি হয়েছে। তো সুতরাং কবিতাটা গুরুত্বপূর্ণ আছে, এটা কবিতা পড়বো। আরেকটা হচ্ছে আহ
রবার্ট ফ্রস্টে স্টপিং বাই উডস ইন আ স্নোই ইভিনিং, এই দুইটা কবিতা পড়বো আজকে। কবিতাগুলোতে খুব বেশি গুরুত্ব দিব না, কবিতার যে প্রশ্নগুলো রয়েছে, যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে বেশি আমরা গুরুত্ব দিব। অর্থাৎ যাতে করে আপনাদের যদি ধরেন এটাই আসে, যাতে করে আপনি মনে করেন আজকে ক্লাসটি করলেন, ক্লাসটি করলেই মনে হবে যে হ্যাঁ এগুলো তো গতকালকে ভাইয়া পড়াইলো, এই বিষয়গুলোই তুলে ধরতে হবে, এরকম বিষয়টা, তাছাড়া আর কিছুই না। আচ্ছা, এই যে কবিতাটি রয়েছে, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কমেন্ট্রি, এটা কে লিখেছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন কোন কবি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একজন রোমান্টিক কবি। আর তার যে এই কবিতাটি রয়েছে, এটা কোন ধরনের কবিতা? জনরাটা কি? গুড, এটা কি একটা সনেট? সনেট। এখন সনেট কাকে বলে? গুড, যে এটা হচ্ছে 14 লাইন বিশিষ্ট একটা কবিতা, লিরিক পয়েম, গীতি কবিতা, ছোট একটা কবিতা যেখানে 14টি লাইন থাকবে, যার মধ্যে কি থাকবে বলেন, আপনারাই আনসার করেন। অক্টেভ থাকবে, সিস্টেট থাকবে, আর কি হবে? আয়াম্বিক পেন্টামিটার হবে, তাই না? সেটা হবে কি? সনেট। সনেট। সনেটের ডেফিনিশনটা মাথায় রাখবেন, সনেটের ডেফিনিশনটা আসতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে তাহলে সনেট, যেখানে মূলত 14টি লাইন আমরা পাবো। মূলত কবিতাটা কিসের ভিত্তিতে লেখা? এটা মূলত আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছিলেন, যেটা 1802 সালে মূলত রচনা করেন এবং প্রকাশিত হয় 1807 সালে। কত সালে? 1807 সালে এটা প্রকাশ করেন। এবং খুব সহজ সরল ভাষায় তিনি লিখেছেন। নির্দিষ্ট একটা রাইম স্কিম আছে, রাইম স্কিম নিয়ে আলোচনা করব, রাইম স্কিমে যাব। যে হয়তো বা এখান থেকে যে প্রশ্নগুলো আছে, কি কি প্রশ্ন আছে, প্রত্যেকটা কবিতা আপনাদের সামারিটা আসবেই, মাস্ট কি আসবে? সামারিটা আসবেই। অর্থাৎ যদি একটা কবিতা আসে তার থেকে সামারি আসবে, নাহলে থিম আসবে। এই দুইটা প্রশ্ন কমন থাকবে, এবং সেটার হয়তো বা জেনারিক ফর্মটা আসতে পারে। জেনারিক ফর্ম অর্থাৎ কবিতাটা কি, কবিতাটা গঠনটা আসলে কেমন, এই এই তিনটা প্রশ্ন যে রয়েছে, এন্ড ফিগার অফ স্পিচ, এই যে চারটা প্রশ্ন রয়েছে, এই চারটা প্রশ্ন প্রত্যেকটা কবিতার মধ্যে কমন থাকবে, এবং চারটা প্রশ্নের মধ্যেই আপনার দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং আমাদের যদি কবিতাটি কমন থাকে, এই জন্য বেশি বেশি করে কবিতাগুলো পড়বেন, বেশি বেশি করে কবিতাগুলা দাগায় দেওয়া হয়েছে না আপনাদের ক্লাসের মধ্যে, কবিতাগুলা বেশ কিছু কবিতা। প্রত্যেকটি কবিতা লিখবেন, সামারি, মেইন সামারিটা কি লিখে ফেলবেন। যদি আপনি সামারি লিখতে পারেন বা সামারিটা জানা থাকে, আপনি সবগুলোরই অ্যান্সার করতে পারবেন। সুতরাং সামারি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। এন্ড থিম, যে এই কবিতার থিম হচ্ছে এটা, থিম বেশি লিখতে হবে না আপনাকে, থিম আপনাকে বেশি লিখতে হবে না, মানে এই আজকের মধ্যে আপনারা কি করে ফেলবেন, যে প্রতিটা কবিতার যেগুলো দাগায় দেওয়া হয়েছে সেই কবিতাগুলার কি বলবেন, সামারিটা লিখবেন, সামারিটা পুরোটা লিখবেন, সামারিটা পুরোটা লিখবেন। যদি আপনার কাছে নাও থাকে, সামারি পেজ ডাজন্ট ম্যাটার, অর্থাৎ সামারি পেজ ডাজন্ট ম্যাটার, কতটুকু লিখবেন সেটা বড় বিষয় না, কিন্তু কবিতাটার মধ্যে যা যা আছে তাইতেই আপনাকে তুলে ধরতে হবে। সামারির অর্থ হলো কি, যে আসলে কবিতাটা আমার কি বলছে, কি কি বিষয়গুলো বলছে, সব বিষয়গুলো আপনাকে তুলে ধরতে হবে। এখন সব বিষয়গুলো তুলে ধরতে আপনার 2 পাতাও লাগতে পারে, 3 পাতাও লাগতে পারে, 1 পাতাও লাগতে পারে, সেটা বড় বিষয় না। আমি কি বুঝাতে পেরেছি? জি, আসলে মন আসলে ভরবেই না, কারণ আমরা রিডিং স্কুলে এর আগেও পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তো এইরকমই বিষয়গুলা, যে এখানে আসলে বেশি লিখতে হয় না, এখানে আসলে বেশি লেখার প্রয়োজন না। ধরেন এখানে
ফিগার অফ স্পিচের কথা বলছে। কবিতাটির মধ্যে 3 থেকে 4টা বা 5টা ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ তো অনেক থাকে, 4টা 5টা ফিগার অফ স্পিচ দিলেই এনাফ। এখন ধরেন এটা হচ্ছে এখানকার যদি জেনেরিক ফর্মটা বলে যেটা কোন ধরনের কবিতা, জানরাটা কি, তখন আপনি কি করবেন? অবশ্যই কবিতাটা যে সিস্টেট আর অক্টেভ রয়েছে সেই বিষয়গুলো একটু আলোচনা করবেন এবং রাইম স্কিম গুলো নিয়ে আলোচনা করবেন। সিস্টেটে কি বলা আছে সেটা আলোচনা করবেন, অক্টেভে কি বলা আছে সেগুলো আলোচনা করবেন। এর বাইরে আর কি আলোচনা করবেন? এর বাইরে কি কোনো আলোচনা আছে? এখন এই আলোচনাটুকু যদি আপনার এক পাতা অর্থাৎ 2 পৃষ্ঠার মধ্যে হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই। তাহলে একটু নিনজা টেকনিক ইউজ করতে হবে আপনাদের। কি ইউজ করতে হবে? একটু ফাঁকা ফাঁকা করে লিখলেন, একটু বড় বড় করে লিখলেন, একটু ফাঁকা ফাঁকা করে লিখলেন, তাহলে আপনার কেন মন ভরতেছে না, অল্প ছোট হয়ে যাচ্ছে, তখন একটু বড় হবে। নিনজা টেকনিক ইউজ করতে হবে। খুবই ভালো হবে। হ্যাঁ, আপনি চাইলেই পারবেন, করা যাবে, ভালো হবে। যে ফার্স্ট লাইন, ফার্স্ট 8 লাইন, লাস্ট 6 লাইন, এইভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, তো আমরা কবিতাগুলো আমরা পড়বো না এখন। কবিতাগুলো যদি পড়তে যাই অনেক সময় লাগবে আমাদের, অত সময় আমাদের নাই। কবিতাগুলা আপনারা আমাদের ক্লাস হয়েছে পূর্বে, যারা পেইড কোর্সে ছিল তারা ক্লাসগুলো করতে পারবে। কবিতাগুলো খুব ভালোভাবে পড়ায় দেওয়া হয়েছে, সেখান থেকে একটু কষ্ট করে করে নেবেন। যদি কারো সমস্যা হয় খুঁজে বের করতে, যেই গ্রুপে ক্লাস হয়েছে সেই গ্রুপে সার্চ অপশনে দিবেন, লিখবেন ইট ইস আ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি, যে কবিতাটা আপনার প্রয়োজন সেই কবিতাটি সার্চ দিবেন, তাহলেই ক্লাসটা চলে আসবে আশা করি। আচ্ছা, তো এখানে আমরা শুরু করি। এখানে মূলত আমাদের ইট ইজ আ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি, এই কবিতাটি লিখেছে মূলত উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কবিতাটিতে আসলে এখানে তিনি কি কোন বিষয়গুলো তুলে ধরেছেন? এখানে মূলত দুটি বিষয় তিনি তুলে ধরেছেন। কি? একটা যে নেচার রয়েছে, প্রকৃতি রয়েছে। প্রকৃতি আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে একজন নেচার ওরশিপার অফ নেচার, প্রকৃতির পূজারী তাকে বলা হয়, ওরশিপার অফ নেচার। তো তিনি আসলে প্রকৃতির এখানে জয়গান করেছেন, প্রকৃতি সম্পর্কে বলেছেন। এবং আমরা আরেকটি বিষয় পাবো কি, তার যে এখানে নিজের মেয়ে ছিল, না এটি এখনো পড়ানো হচ্ছে না, যে তার একটা মেয়ে ছিল, তার একটা মেয়ে ছিল, মেয়েটার নাম কি? ক্যারোলাইন ছিল, তাই না? তার মেয়ের এখানে কথা বলা হয়, তার মেয়ে যে নিষ্পাপ, তার মেয়ের যে উম, হৃদয়ে কোনো পাপ নেই, সেই বিষয়টা আসলে তিনি এখানে তুলে ধরেন, তাই না? তাই তো, এই যে ডিয়ার চাইল্ড দ্যাট ওয়াকেস্ট উইথ মি হেয়ার, যে তার সাথে কি করতেছে, হাঁটতেছে, তাই না? ইফ দো অ্যাপিয়ার আনটাচড বাই সলোমন থট, অর্থাৎ শিশুদের কথা বলছে এখানে। শিশুরা কি পৃথিবীতে যখন আসে তখন থেকে তারা কি প্রকৃতির মাঝে তাদের মধ্যে একটা স্বর্গীয় ভাব অবস্থান করে। এই জন্য বলছে যে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম এন্ড ফ্রি, দ্য হোলি টাইম ইজ কোয়াইট অ্যাজ আ নান। অর্থাৎ কি বলছে, ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং, খুবই সুন্দর একটা সন্ধ্যা, যেটা কি কাম এন্ড ফ্রি, মুক্ত ছিল। কি ছিল? মুক্ত ছিল এবং কাম, শান্ত ছিল। দ্য হোলি টাইম ইজ কোয়াইট অ্যাজ এ নান, এই যে হোলি টাইম কোয়াইট অ্যাজ এ নান, এখানে কোন ফিগার বিস্তারিত ব্যবহার হয়েছে বলেন তো? কারণ আমরা জানি সিমিলি হচ্ছে কি, কম্পারিজন বোঝাবে দুইটা জিনিসের মধ্যে, যেখানে লাইক এবং এস এর ব্যবহার হবে। ঠিক সেরকমই দা হোলি টাইম, হোলি টাইম বলতে আসলে পবিত্র সময়, তাই না? ইজ কোয়াইট, খুবই কি, অ্যাজ আ নান, মানে পবিত্র সময়টাও বা ওই সময়টা খুবই কি ছিল, কোয়াইট ছিল, শান্ত ছিল, নীরব ছিল। অ্যাজ আ নান, নান বলতে আসলে সন্ন্যাসিনী, যাদেরকে বোঝায় যে আসলে সন্ন্যাস, আমরা যদি কথাটা না বুঝি, যারা আসলে সবকিছু ত্যাগ করে একাগ্রতার সাথে কি করে, চুপ করে থাকে, বা তসবি পড়ে, বা মন্ত্র পড়ে, বা ধ্যান করে। আমি বুঝাইতে পারছি বিষয়টা? তারা কি একদম চুপচাপ থাকে না, কোয়াইট থাকে। তারা যেমন পবিত্র মনে তাদের সৃষ্টিকর্তা গড আল্লাহকে স্মরণ করে, সেরকম বিষয়টা, যে এই সময়টা তার কাছে পবিত্র একটা সময় ছিল, এভাবে তিনি নানদের সাথে তুলনা করেন। দ্যাট ইজ দ্য সিমিলি। ওকে, ক্লিয়ার?
আচ্ছা, আমি কি কবিতাটা লাইন টু লাইন পড়াবো আপনাদের, নাকি জাস্ট সামারিটা বলে দিব? সামারি, তাহলে আমাদের এই কবিতার মধ্যে সামারিটা রয়েছে। এই যে সামারি দেখতে পাচ্ছেন সবাই স্ক্রিনে। গুড। সামারি দেখতে পাচ্ছে সবাই, একটু জাস্ট ওয়েট করেন। সামারিটা মানে প্রশ্ন যেগুলো আছে প্রশ্নগুলো বুঝাই দিচ্ছি আপনাদের। আচ্ছা, জি ক্লাসটি রেকর্ড থাকবে। জি, রাইট ডাউন দ্য সামারি অফ দ্য পোয়েম। প্রশ্ন আসবে, যদি এই কবিতাটি আসে তাহলে সামারিটা আসবে, মাস্ট বি। ইন দ্য পোয়েম দ্য পোয়েট ডেসক্রাইব আ বিউটিফুল ইভিনিং। অর্থাৎ এই কবিতাটাতে কবি এখানে একটা সুন্দর মনোমুগ্ধকর একটা সন্ধ্যার কথা কি করছেন, ডেসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন। দ্য ইভিনিং ইজ কাম এন্ড কোয়াইট এন্ড দ্য সান ইজ সেটিং অন দ্য হরিজন। অর্থাৎ এই যে ইভিনিংটা রয়েছে, সন্ধ্যাটা রয়েছে, সন্ধ্যাটা কেমন ছিল, খুবই কাম, শান্ত, কোয়াইট, নীরব ছিল। এবং কি সূর্য কি যাচ্ছে, অস্ত যাচ্ছে। সূর্য কি যাচ্ছে, অস্ত যাচ্ছে। তাহলে কবিতাটার মধ্যে এটা বলা আছে যে ইট ইজ আ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি, খুবই শান্ত ছিল সেই বিষয়টাই কিন্তু। এবং সূর্য অস্ত যাচ্ছে সে সময়। ইট ইজ আ হোলি টাইম, এটা হচ্ছে একটা কি সময়, পবিত্র একটা সময়, যেখানে মূলত এ টাইম ফর দ্য নান টু ওরশিপ গড। অর্থাৎ যে সময় মূলত এই সন্ন্যাসিনীরা কি করে, গডের উপাসনা বা পূজা করে, বা সৃষ্টিকর্তার পূজা করে। উপাসনার একটা যথা মানে উপযুক্ত সময় এই সময়টা। এবং ওই সময়টাকে সে পবিত্র সময় একটা বলতেছে। দা ওশেন, ওশেন বলতে আসলে কি, কি বলতে আমরা, দা ওশেন ইজ মেকিং সাউন্ড। সমুদ্র কি করতেছে, মেকিং সাউন্ড। অর্থাৎ সমুদ্র কি সরাসরি সাউন্ড করতে পারে? সমুদ্রের যে ঢেউ রয়েছে সেই ঢেউগুলা কি যখন হয় তখন একটা শব্দ হয় না? এই যে সমুদ্রের ঢেউয়ের কথা বলছে, যে দা ওশেন, এটা কি একটা প্রকৃতির অংশ নাকি নয়? প্রকৃতির একটি অংশ। The ocean is making sound which suggests that the spirit of nature or God is awake. অর্থাৎ এখানে বলতেছে এই যে সমুদ্রের ঢেউটা শব্দ করতেছে এবং গর্জন করতেছে, এই গর্জনের মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, যে সৃষ্টিকর্তা এখনো কি এই প্রকৃতির মধ্যে বর্তমান রয়েছে বা তিনি জেগে রয়েছেন। বুঝতে পারছে? প্রকৃতির যে আত্মা রয়েছে, গড যে আছে, তিনি জেগে রয়েছেন। অর্থাৎ তিনি তার অস্তিত্বটাকে এখানে এই সাগরের যে ঢেউ রয়েছে এই সাগরের ঢেউ দিয়ে জানান দিচ্ছে যে আমি এখনো এখানেই অবস্থান করতেছি, আমি চাইলে সবকিছু ধ্বংস করে দিতে পারবো। বুঝতে পারছি আমরা? কথা বলবেন প্লিজ। এগাল, তাহলে এটা ছিল অক্টেভে, এটা কি ছিল? এখানে মূলত, এখানে মূলত এই জিনিসটা অর্থাৎ নেচারের কথা বলছে এখানে অক্টেভে। এই প্রথম আট লাইনে এই বিষয়গুলো ছিল। এন্ড দেন তারপরে আমরা দেখবো সিস্টারের মধ্যে এ গার্ল ইজ উইথ দ্য স্পিকার। অর্থাৎ আমাদের কবির সাথে, স্পিকারের সাথে কি ছিল, একজন বালিকা ছিল। কে ছিল? তার মেয়ে ক্যারোলাইন। হি টেলস হার দো শি ইজ আনটাচড বাই দ্য ডিভাইন ইনফ্লুয়েন্স অফ নেচার। অর্থাৎ সে কি ছিল, কি বলেন, যে তিনি তাকে বলেন যে যদি সে, যে হি টেলস হার, তাকে সে বলে, কাকে, দো যদিও হি ইজ আনটাচড বাই দ্য ডিভাইন ইনফ্লুয়েন্স অফ নেচার, প্রকৃতির প্রভাব দ্বারা সে আনটাচ, টাচ বলতে কি স্পর্শ করা, আনটাচ বলতে
অস্পর্শ, অর্থাৎ সে তাকে বলে যে প্রকৃতির ঐশ্বরিক প্রভাব দ্বারা সে অস্পর্শ রয়েছে, তাকে টাচ করে নাই। ইজ মুভড বাই বিউটি অফ নেচার, সে কি, সে প্রকৃতির সৌন্দর্য দ্বারা কি হয়, অনুপ্রাণিত হয়, সামনের দিকে যায়, অনুপ্রাণিত হয়। হি ইজ মুভড বাই দ্য বিউটি অফ নেচার, অর্থাৎ মানে তার মধ্যে কোনো ধরনের অপবিত্রতার বিষয়টি নেই, তার মনের মধ্যে কি পবিত্র যে ভাবটা রয়েছে, পবিত্র যে বিষয়টি রয়েছে, সেটি তার মেয়ের মধ্যে বর্তমান রয়েছে, সেই কথাটাই তিনি বলেন। অর্থাৎ প্রত্যেকটি শিশু কি থাকে, নিষ্পাপ থাকে, সেই বিষয়টা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। Though যদিও she is not affected by the beauty of nature, she is not less divine because God is with her, even though he is unaware of this. এখানে সুন্দর একটি কথা বলছে, is not affected by the beauty of nature, অর্থাৎ সেখানে বলতেছে কি, প্রকৃতির সৌন্দর্যে সে প্রভাবিত না হলেও, প্রকৃতির সৌন্দর্যে সে যদি প্রভাবিত নাও হয় সমস্যা নেই। হি ইজ নট লেস ডিভাইন বিকজ, অর্থাৎ সে কিন্তু কম ঐশ্বরিক নয়, ঐশ্বরিক, ডিভাইন ঐশ্বরিক নয়, বিষয়টা বলছে ইজ নট লেস ডিভাইন, ডিভাইন, অর্থাৎ সে কম ঐশ্বরিক নয়, তার মানে তার মধ্যে ঐশ্বরিকতা বিরাজ করতেছে। বিকজ, কারণটা কি, গড ইজ উইথ হার, গড তার সাথে রয়েছে, ইভেন দো হি ইজ আনওয়্যার অফ দিস, কিন্তু গড যে তার সাথে রয়েছে এটা তার অজানা, সে জানে না, আনওয়্যার, অজ্ঞাত রয়েছে তার, সে জানে না গড যে তার সাথে রয়েছে। আমরা সবাই জানি যে শিশু যে বাচ্চারা রয়েছে তাদের মধ্যে কি, আমরা সবাই তাদের আহ আহ, তাদের মধ্যে নিষ্পাপতা বিরাজ করে, সেই বিষয়টাই তিনি বলছে যে সে জানে না, সে অজ্ঞাত রয়েছে, সে জানে না যে গড তার সাথে অবস্থান করতেছে বা গড তার সাথে রয়েছে, সে সেটা জানে না। ক্লিয়ার? এই বিষয়টাই আমাদের সিস্টেমের মধ্যে আলোচনা হয়েছে, বুঝতে পারছি আমরা সবাই? আচ্ছা, তাহলে এখানে মেইন যে থিমটা রয়েছে, মেইন থিমটা কি, এই যে এই যে সামারিটা সবাই লিখে ফেলবেন, সামারিটা সবাই লিখে। জি আপু, আপনার কথা শুনিনি, আবার বলেন কি বলছেন। তাহলে আমরা এখানে চাইলে দুইটা থিম ইউজ করতে পারি, দুইটা থিম, অর্থাৎ দ্য ডিভাইনিটি অফ চাইল্ডহুড ইজ দ্য মেইন থিম অফ দ্য নেচার, আবার নেচার ইজ দ্য মেইন থিম, নেচার ইজ দ্য অ্যানাদার থিম অফ দ্য পোয়েম, এটা বলতে পারি। অর্থাৎ নেচারের বিষয়টাই থাকবে এখানে, নেচার এবং ডিভাইনিটি অফ চাইল্ডহুড, আমরা দুটো বিষয় ইনক্লুড করতে পারবো, বুঝতে পারছেন? তো প্রথমত 8 লাইনে আমাদের নেচার সম্পর্কে বলেছেন, পরবর্তীতে 6 লাইনে এই চাইল্ডহুড সম্পর্কে বলছেন, তার মেয়ের যে শৈশবের যে দেবত্ব বা ঐশ্বরিক যে ক্ষমতাটা রয়েছে, গড যে তার মধ্যে রয়েছে, ঐশ্বরিকতা রয়েছে, সেই বিষয়টা তিনি এখানে তুলে ধরেছেন। তাহলে আমরা কবিতাটি যদি আসে, তাহলে কয়টা থিম লিখবো? দুইটা থিম লিখবো। কি লিখবো? ফার্স্ট থিম, নেচার is the theme of the poem, and another theme of the poem is the divinity of childhood. Clear? কথাটা বলছি যে এখানে আমরা দুইটা নেচার ইউজ, দুইটা থিম ইউজ করব। কি কি? প্রথমত, ফার্স্টলি দ্য নেচার ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, অ্যান্ড সেকেন্ডলি, না, আমরা এইভাবে বলবো, there are two themes in the poem. First of all, nature is the theme of the poem, and another is the divinity of childhood. The divinity of childhood is another theme of the poem. Clear? Acha. The speaker of the poem walks by the sea, and a little girl is with him. এখানে স্পিকার যে রয়েছে, কবি যে রয়েছে, আমাদের বক্তা যে রয়েছে, তিনি মূলত কি, একটা সমুদ্রের পাড়ে হাঁটতেছেন এবং তার সাথে কে হাঁটতেছে? লিটল গার্ল, একটা ছোট্ট বালিকা, ছোট্ট একটি মেয়ে তার সাথে হাঁটতেছে। The girl is not moved by the beauty of nature, but she is not less divine. ওই কথাটাই বলছে, দেখেন আমরা যে সামারের মধ্যে যেটা পড়ছি সেই বিষয়গুলো আসতেছে। অর্থাৎ এখানে বলতেছে, অর্থাৎ সমুদ্রের পাশ দিয়ে হাঁটতেছে কি, আমাদের বক্তা বা আমাদের কবি, তার সাথে একটা ছোট্ট মেয়ে রয়েছে, এবং কি বলছে, মেয়েটি যে রয়েছে প্রকৃতির সৌন্দর্যে কি আন্দোলিত না হলেও
সে কম ঐশ্বরিক নয়। এর আগের যে কথাটা ছিল ওই যে আনটাচ বাই দ্য ডিভাইন ইনফ্লুয়েন্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতির দ্বারা সে কি কি বলে সেটা, প্রভাব থেকে, প্রকৃতির প্রভাব থেকে বিচ্যুত নয়, বা প্রকৃতির প্রভাব থেকে বিচ্যুত নয়, বা প্রকৃতির প্রভাব থেকে বাইরে নয়, তারপরে সে কম ঐশ্বরিক নয় বলছে। তার মধ্যে ঐশ্বরিকতা বিরাজ করছে, তার মধ্যে গড বিরাজ করতেছে। তারপর কই গেল, আচ্ছা, she is innocent as she has experienced no worldly problems, অর্থাৎ সে কি নিষ্পাপ, সে কি নিষ্পাপ, কারণ তিনি কোন পার্থিব সমস্যার অনুভূতি আহ, অনুভব করে নাই। পার্থিব কোনো যে সমস্যা রয়েছে, অর্থাৎ আমাদের জীবনে তো অনেক সমস্যা রয়েছে, তাই না? এখানে যতজন আমরা রয়েছি সবার মধ্যে অনেক সমস্যা রয়েছে। আজকে এটা ওর সমস্যা, কালকে ওর এটা সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা, তাই তো? সবার জীবনে সমস্যা রয়েছে, কিন্তু ছোট বাচ্চাদের কোনো সমস্যা রয়েছে? তাদের কোনো চিন্তা চিন্তা ভাবনা রয়েছে? তাহলে কি সে কোনো সমস্যা ফিল করবে? এরকমটা সে কখনোই করবে না, তার কোনো চিন্তা ভাবনা থাকবে না, সে সারাদিন খেলবে, এভাবেই তার দিন পার হয়ে যাবে। হি লাইস অন আব্রাহামস বোজম অল দ্য ইয়ার, অর্থাৎ সে আব্রাহাম বোজম, আব্রাহাম বোজম দ্বারা আসলে কি বোঝানো হয়েছে বলেন তো? আব্রাহাম দ্বারা নবী ইব্রাহিমকে বুঝিয়েছে। কাকে বুঝিয়েছে? তিনি কেমন ছিলেন তার মতো বুঝাইছে এখানে। আব্রাহাম বোজম, যে তার মতো থাকে তারা, শিশুরা। লাইস অন আব্রাহাম বোজম অল দ্য ইয়ার, মানে তার কাছে, তার সাথেই থাকে, তার সাথেই অবস্থান করে, এরকমটা বুঝাইছে। ইট সাজেস্ট হার ইনোসেন্স, এই যে তার সাথে থাকে, অর্থাৎ তার সাথে থাকা মানে কি, কি বোঝায়? অবশ্যই সে কোনো নিষ্পাপ কোনো ব্যক্তি, অবশ্যই সে কোনো ভালো একজন ব্যক্তি, বা কোনো কিছু ভালো কোনো কিছু। ইটস সাজেস্ট হার ইনোসেন্স, এটাই আসলে তার যে নিষ্পাপতা রয়েছে সেটাকে নির্দেশ করে। শি ইজ ইন দ্য ইনার শ্রেড অফ দ্য টেম্পল হোয়ার দ্য হাই প্রিস্ট কুড এন্টার, অর্থাৎ এখানে আবার কি বলতেছে, যে মন্দিরের অভ্যন্তরীণে, অর্থাৎ মন্দির যে রয়েছে টেম্পল, অভ্যন্তরীণ, ইনার ইনার শ্রেণ, অভ্যন্তরীণ মন্দিরে রয়েছে যেখানে মহাযাজকরা প্রবেশ করতে পারেন, অর্থাৎ যারা পূজারী রয়েছে কোনো মন্দির বা কোনো বিশেষ কোনো জায়গায় কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষই সেখানে প্রবেশ করতে পারে, সেই বিষয়টি বুঝাইছে। যে সে ইজ দ্য ইনার শ্রেণ, অর্থাৎ সে হচ্ছে সেরকম পবিত্র, অর্থাৎ যে সব থেকে ভালো ব্যক্তিরা রয়েছে, যেমন ইমাম রয়েছে, পণ্ডিত যারা পুরোহিত রয়েছে, তারাই কিন্তু মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবে, মন্দিরের মসজিদের ভিতর প্রবেশ করতে পারবে, মানে গোপন যে পবিত্র স্থানগুলো রয়েছে সবাই কিন্তু প্রবেশ করতে পারে না। অর্থাৎ তাকে দ্বারা এটা বুঝিয়েছে সে এমন পবিত্র যে সেখানে সে প্রবেশ করতে পারবে বা যেতে পারবে। তাদের মতো হচ্ছে তার এই যে বাচ্চাটা রয়েছে, তার লিটল গার্ল, সে। as she is allowed to enter the chain, her soul is blessed by God, যেহেতু তাকে এই মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়, তার আত্মা কি ঈশ্বরের দ্বারা আশীর্বাদিত হয়, অর্থাৎ ইভেন গড ইজ উইথ হার, কারণ এমনকি গড তার সাথে অবস্থান করে। দাস দ্য চাইল্ড ইজ ভেরি ক্লোজ টু গড, এই যে শিশুটি রয়েছে এটি গডের সাথে খুব ক্লোজলি কানেক্টেড, খুব কাছাকাছি, খুব কাছাকাছি তারা থাকে আর কি, তার সাথে তার একটা সংযুক্ত রয়েছে, তার সাথে একটা সম্পর্ক রয়েছে, মানে ডিরেক্ট একটা কানেকশন রয়েছে গডের সাথে এই শিশুটির। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের কবিতার মেইন থিম। তাহলে নেচার এবং ডিভাইনিটি অফ চাইল্ডহুড দুইটা আমরা থিম ইউজ করব। ওকে, এই বুঝতে পারছি সবাই আমরা? তাহলে তারপরে এই যে জেনেরিক ফর্ম যেটা আছে, জেনেরিক ফর্মটা, এটা আমাদের আগে রাইম স্কিমটা আমরা বুঝি। রাইম স্কিম যদি আমরা দেখি কবিতাটা, তাহলে কি কি দাঁড়াচ্ছে রাইম স্কিম?
সিডি ইজ গুড। কিভাবে এখন আমরা একটা প্রুফ করি? আমরা যদি দেখি ইট ইজ আ বিউটিফুল ইভিনিং কাম এন্ড ফ্রি। ফ্রি, ফ্রি যে শব্দটি রয়েছে এর যে সাউন্ডটা রয়েছে, তারপরে সেকেন্ড লাইনের লাস্ট ওয়ার্ড নান, ফ্রি নান, কোনো ধরনের মিল নেই। সুতরাং ফ্রিকে যদি আমরা এই ধরি তাহলে নানকে ধরবো কি? বি। তাহলে ফ্রি নান সান, এই তিনটার মধ্যে কার সাথে ফ্রি নান সান কার সাথে মিলে যায়? উচ্চারণটা সব নানের সাথে সানের, তো নানকে যদি বি ধরি তাহলে সানকে আমরা কি ধরবো? বি ধরবো। এখন প্রথম ছিল ফ্রি, তারপর হচ্ছে ট্র্যাঙ্কুইলিটি, ফ্রি ট্র্যাঙ্কুইলিটি সেম সাউন্ড আসতেছে, তাহলে ফ্রির সাথে ট্র্যাঙ্কুইলিটির সেম। এখানে আমরা কি ধরবো? এই জন্য ফ্রিকে যেহেতু এ ধরছি এটাকে আমরা এ ধরবো। সেম ভাবে প্রথম স্ট্যান্ডা চলে গেল, সেকেন্ড স্ট্যান্ডা যে ফ্রি সি, ফ্রি সি সেম সাউন্ড আসতেছে, তারপরে নান, এওয়েক, মেক সেম সাউন্ড আসতেছে, এভারলাস্টিংলি সি, এভারলাস্টিংলি ই একই সাউন্ড আসতেছে। তো এ বি বি এ বি বি এ, তারপরে হেয়ার, হেয়ারের সাথে এর পূর্বের কোনোটাই মিল নেই, সুতরাং এটাকে আমরা সি ধরলাম। থট, এটাকে আমরা ডি ধরলাম। ডিভাইন, এটাকে আমরা ই ধরলাম। এখন লাস্ট যে তিনটা লাইন আছে, হেয়ার এন্ড ইয়ার, সেম সাউন্ড না ডিফারেন্ট সাউন্ড? সেম সাউন্ড, তাহলে হেয়ারকে আমরা সি ধরছি, ইয়ারকে আমরা সি ধরবো। থট, তারপর থটের সাথে কি এই যে ডিভাইন, থট আর শ্রিন, এটা কি সেম সাউন্ড? ডিফারেন্ট সাউন্ড। এবং তাহলে আমরা যদি এখন এখানে ডিভাইন, শ্রিন, ডিভাইন, ডিভাইন, ইন সেম সাউন্ড আসতেছে, তাহলে ওটাকে আমরা ই ধরেছিলাম, সুতরাং শ্রিন যেটা রয়েছে এটাকে আমরা ই ধরবো। আর তারপরে থট নট সেম সাউন্ড আসতেছে, এটাকে আমরা ডি ধরবো। এই সবাই কি বুঝতে পারছি আমরা যে এ বি বি এ বি বি এ সি ই। মিটারটা এখন মাথায় ঢুকাইতে গেলে আপনাকে অনেক কিছু পড়াইতে হবে আমাকে। মিটার বুঝাইতে গেলে আপনাকে সিলেবল বুঝাইতে হবে আমাকে। সিলেবল, দুইটা মনোসিলেবল মিলে হয় একটা মিটার। ফুট বুঝি আমরা, দুইটা মনোসিলেবল মিলে হবে একটা মিটার। অর্থাৎ একটা বাক্যের মধ্যে আয়াম্বিক পেন্টামিটার হতে গেলে কি করতে হবে? যে 5টা মিটার থাকতে হবে। কয়টা মিটার? 5টা মিটার থাকতে হবে, অর্থাৎ দুইটা করে মনোসিলেবল। আমরা এই যে উচ্চারণগুলো শিখেছি কিভাবে, ইউনিভার্সিটি যদি উচ্চারণ করি ইউনিভার্সিটি, এভাবে উচ্চারণ করছি না? ইউনিভার্সি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি এভাবে উচ্চারণ করছি না? ফাদার, মাদার, বয়, গার্ল, এগুলো হচ্ছে মনোসিলেবল, তাই তো? নাকি অন্য কিছু? এডুকেশন, এডুকেশন, তাই না? এই যে ভেঙে ভেঙে পড়ছিলাম, এই যে উচ্চারণ একটার মধ্যে যখন সীমাবদ্ধ থাকবে ওটাকে একটাকে বলবো মনোসিলেবল, যদি দুইটাই হয় তাহলে ওটাকে ডাইসিলেবল, যদি তিনটা হয় তাহলে সেটাকে ট্রাইসিলেবল, আর যদি তিনের অধিক হয় তাহলে সেটা হবে পলিসিলেবল। এরকম 5টা মনোসিলেবল থাকবে, 5টা মনোসিলেবল, সরি, 10টা মনোসিলেবল থাকবে, 10টা মনোসিলেবল হবে 5 আম্বিক পেন্টামিটার, 5টা মিটার হবে। অর্থাৎ দুইটা মনোসিলেবল মিলে একটা মিটার, এরকম যখন 5টা মিটার হবে অর্থাৎ 10টা মনোসিলেবল হবে, তখন হবে সেটা আম্বিক পেন্টামিটার। ক্লিয়ার? যিনি প্রশ্ন করেছেন তিনি কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা এখন এখান থেকে এই যে জেনারিক ফর্মটাতে যেতে পারি। তো এটা হচ্ছে একটা পেত্রাগান সনেট। আমরা পেত্রাগান সনেটের সিকোয়েন্সটা পেয়েছি, কারণ সনেট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট অথবা যেটাকে বলে ইংলিশ সনেট, আর যেটা হচ্ছে পেত্রাগান সনেট সেটাকে বলা হচ্ছে ইটালিয়ান সনেট, আর একটা কি রয়েছে? স্পেন্সারিয়ান সনেট, তাই তো? তো এটা হচ্ছে পেত্রাগান সনেট। ইট ইজ আ পোয়েম 14 লাইন্স অ্যান্ড ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা কবিতা যেটার মধ্যে কি রয়েছে? দুইটা পার্টে বিভক্ত। কি কি পার্টে বিভক্ত? অক্টেভ, অর্থাৎ অক্টেভ কাকে বলে? ফার্স্ট 8 লাইন যে রয়েছে তাকে অক্টেভ বলে, এবং সিস্টেট লাস্ট যে 6 লাইন রয়েছে তাকে বলা হচ্ছে সিস্টেট। অন্যদিকে ইট ইজ আ ইন আ পেট্রাকান সনেট ওয়ান মেইন আইডিয়া এস্টাবলিশড ইন আ অক্টেভ
অ্যান্ড আইডিয়া ইজ ডেভেলপড ইনসিস্টেড। অর্থাৎ আমরা জানি পেট্রাকান সনেটের তার মনের মধ্যে প্রথম 8 লাইনে কি থাকবে, তার প্রবলেম থাকবে, সমস্যা থাকবে এবং পরবর্তী কনফ্লিক্ট থাকবে এবং লাস্ট 6 লাইনে সেটার সলিউশন পাবে সে, তাই তো? The octave of the poem establish a close relationship between nature and God। অর্থাৎ এই অক্টেভের মধ্যে তিনি এখানে গডের সাথে যে নেচারের একটা সম্পর্ক রয়েছে সেটা তিনি এখানে তুলে ধরেছেন বা প্রতিষ্ঠিত করেছেন। In the system, the poet develops the idea that child has a divine nature। এবং তিনি এই যে সিস্টেম রয়েছে এটা কি আসলে ঠিক? এই যে সাগরের সাগরের যে ঢেউয়ের গর্জন এটার সাথে কি বলতেছেন, গড কিন্তু জেগে রয়েছে। অর্থাৎ তিনি হুঙ্কার দিচ্ছে, তিনি আওয়াজ দিচ্ছে, তিনি চাইলে সবকিছু নিমিষে শেষ করে দিতে পারবে। এমন বড় ঢেউ আসলো সেই ঢেউয়ে সবকিছু আমরা পানির নিচে পতিত হতে পারি, এই যে বিষয়টা। তো অর্থাৎ তিনি বোঝাচ্ছেন গডের সাথে নেচারের একটা ক্লোজ কানেকশন রয়েছে, সেই জিনিসটা বোঝাচ্ছেন। এন্ড সিস্টেমের মধ্যে একটা শিশুর সাথে গডের যে কানেকশন, শিশুদের মধ্যে যে নিষ্পাপতা রয়েছে সেই বিষয়টা কিন্তু তিনি তুলে ধরেছেন। আমরা কি জানি সেটা? শি ইজ ভেরি ক্লোজ টু গড। তিনি গডের খুব কাছাকাছি অবস্থান করে বা কাছাকাছি তার সাথে সম্পর্ক তার। This thus the system bring the whole theme established in octave to a satisfactory end। অর্থাৎ এখানে কি বলতেছে যে এই যে সিস্টেম রয়েছে, পুরো যে থিমটা রয়েছে আর অক্টেভে যে ছিল যেটা, এটা একটা সন্তোষজনক সমাপ্তি নিয়ে আসে, মানে একটা ভালো ধরনের সমাপ্তি টেনে নিয়ে আসে। The rhyme scheme of the octave suits the rhyme scheme of the Petrarchan sonnet A B B A A B B A। The rhyme scheme of the sonnet Petrarchan sonnet varies and the rhyme scheme of the sisted of the poem is C D E C E D। Thus it is a Petrarchan sonnet। বোঝা গেছে? And finally, analyze the figure of speech in the poem। অর্থাৎ এখানে ফিগার অফ স্পিচ নিয়ে কথা বলছে যে there is a good number of figure of speech in this poem। বেশ কিছু ফিগার অফ স্পিচ রয়েছে। The poet has used simile, imagery, personification, metaphor and allusion। First, the poet uses simile। প্রথমে আমরা কি, প্রথমে ওই যে quiet as a nun, এটা কি ছিল? simile। তারপরে হচ্ছে আরেকটা লাইন ছিল sound like thunder। শব্দটা কিসের মতো? থান্ডারের মতো, অর্থাৎ বজ্রপাতের মতো। তাহলে এটা কি সিমিলি না? এই যে সাউন্ডের সাথে থান্ডারের তুলনা করছে, ওয়াইড এস নান, সিমিলি। দেন কামস মেটাফর লাইক দ্য মাইটি বিং। মাইটি বিং দ্বারা আসলে কাকে বোঝায়? গড কে বুঝিয়েছে। কাকে? দ্য মাইটি বিং, গড। গডের সাথে তুলনা করছে নেচার। দ্য পয়েন্ট অলসো ইউজেস পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন জিনিসটা কি? পার্সনিফিকেশন জিনিসটা হচ্ছে কি, এই যে দ্য মাইটি বিং এওয়েক, জেগে রয়েছেন। অর্থাৎ এই যে সাগরের যে ঢেউটা রয়েছে, আচ্ছা আমি যদি এইভাবে নর্মালি বলি যে পার্সনিফিকেশন জিনিসটা হচ্ছে এরকম যে লাইফলেস অবজেক্ট, সাগরের ঢেউয়ের কি কোনো জীবন আছে? জীবন নেই, কিন্তু সেখানে তিনি কাকে ইমাজিন করতেছেন? গডকে ইমাজিন করতেছেন। তার মানে কি, একটা লাইফলেস অবজেক্টকে অর্থাৎ জীবনবিহীন কোনো বস্তুকে তিনি কি করতেছেন? জীবন প্রদান করতেছেন, তাই তো? এটাই হচ্ছে পার্সনিফিকেশন। নরমালি আপনি যখন একটা বইয়ের সাথে কথা বলেন, বইয়ের সাথে কথা বলেন আপনারা, বই বই কলমের সাথে, গাছের সাথে, এই এই যে জীবনবিহীন এই বস্তুগুলাতে আপনি একটা কাল্পনিক জীবন প্রদান করতেছেন, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। অর্থাৎ একটা লাইফলেস অবজেক্টকে আপনি একটা ইমাজিনারি লাইফ দিচ্ছেন, কাল্পনিক একটা জীবন প্রদান করতেছেন, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। ক্লিয়ার সবাই? তারপরে হচ্ছে দ্য পয়েট ইউজেস অ্যান ইমেজ অফ বিউটিফুল ইভিনিং। একটা সুন্দর সন্ধ্যার কথা বলছে। এখন নরমালি আপনি যদি চিন্তা করেন যে আসলে একটা সুন্দর সন্ধ্যা কেমন, ইমেজটা আসলে এরকম যে কথাটা বলে আপনার মনের মধ্যে একটা ছবি ফুটে উঠবে। আমি যদি এখন আপনাকে বলি একটা সিংহের কথা, আমি যদি এখন আপনাকে বলি তেঁতুলের কথা, তাহলে এই যে আপনার মনের মধ্যে কি তেঁতুলের স্বাদ কেমন, মুখে জিভের মধ্যে পানি চলে আসবে, আপনার জানা আছে।
আপনি যদি সিংহ বা বাঘ দেখে থাকেন, রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে আপনার তার ছবিটা চোখে ভেসে উঠবে, মনের মধ্যে ভেসে উঠবে। এই জিনিসটাই হচ্ছে ইমেজ। আমাদের যে পাঁচটা পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেই বিষয়গুলো বুঝতে পারি। যে এই জন্য বলছে দ্য পোয়েট ইউজেস অ্যান ইমেজ অফ আ বিউটিফুল ইভিনিং, অর্থাৎ আপনি যদি কখনো একটি সুন্দর সন্ধ্যা কাটিয়ে থাকেন, তাহলে আপনার মাথায় বা আপনার মনের মধ্যে সেই জিনিসটা চলে আসবে যে হ্যাঁ, আমিও এরকম একটা সুন্দর সন্ধ্যা কাটিয়েছি, অর্থাৎ আপনার ছবিটা ভেসে উঠবে আপনার মনের মধ্যে। সেটাই হচ্ছে ইমেজ। ক্লিয়ার? এন্ড দেন এলিউশন। এলিউশন জিনিসটা হচ্ছে যে the poet has used biblical allusion like Abraham, which refers to biblical prophet Abraham. অর্থাৎ allusion জিনিসটা হচ্ছে কোনো একটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট হতে পারে, কোনো ঐতিহাসিক ইভেন্ট ঘটনা হতে পারে, কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব হতে পারে। যদি তাদের রেফারেন্স তুলে ধরা হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? এলিউশন বলবো। এখানে কার রেফারেন্স তুলে ধরা হয়েছে কবিতাটির মধ্যে? প্রফেট আব্রাহাম, তার কথা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে অবশ্যই তাহলে এখানে কি এলিউশন ব্যবহার হয়েছে। ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো স্থান, কোনো ব্যক্তিত্ব, কোনো বিবলিক্যাল ক্যারেক্টার যদি তুলে ধরা হয়, তাহলে সেগুলোকে এলিউশন ব্যবহার করা হয়। বুঝতে পারছি আমরা সবাই, নাকি কারো কনফিউশন রয়েছে? তাহলে কবিতাটি কি আমরা সবাই? আচ্ছা, মেটাফোর। মেটাফোর হচ্ছে সিমিলির মতোই, যেখানে মূলত সিমিলিতে অ্যাস এবং লাইক দিয়ে দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝায়। আর মেটাফোরটা হচ্ছে এখানে অ্যাস বা লাইক থাকবে না, দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু অ্যাস বা লাইক ব্যবহার করা হবে না। বুঝতে পারছি আমি? ওকে, তাহলে এই কবিতাটি আমরা সামারিটা ভালোভাবে পড়বো। দেন হচ্ছে যেটা সহজ মনে হবে থিমটা, না হয় জেনারিক ফর্মটা, যে ফিগার স্পিচটা খুব ইজি আছে, এটা পড়তে পারেন, দেখে যাবেন ভালোভাবে। যদিও আপনারা পড়ছেন, আবার একটু দেখে নেবেন। আর প্রত্যেকটারই হচ্ছে থিম, ফিগার, রাইম স্কিম, ছোট ছোট যে কবিতাগুলো আছে রাইম স্কিম গুলা সবগুলাই পড়বেন। লিখবেন, খাতায় লিখবেন যে এটা হচ্ছে এই কবিতার হচ্ছে এটা, এই কবিতার হচ্ছে এটা। অর্থাৎ একটা কবিতা পড়তেছেন আপনি, আপনাকে তো বেশ কয়েকটা কবিতা পড়তে হবে, কমপক্ষে 8-10টা কবিতা পড়বেন আপনি। 8-10টা কবিতার প্রত্যেকটারই সামারি লিখবেন, ভালোভাবে সামারি গুলো লিখবেন। অর্থাৎ প্রত্যেকটা কবিতার 8-10টা সামারি লিখতে গেলে আপনার সর্বোচ্চ সময় যাবে আহ 1 ঘন্টা বা 2 ঘন্টা সর্বোচ্চ যাবে। তারপরে তার পাশে লিখবেন এটা এই কবিতার থিম হচ্ছে এটা, এই কবিতার রাইম স্কিম হচ্ছে এটা। চাইলে আপনি ফিগার অফ স্পিচ গুলো লিখে রাখতে পারেন যে এই কবিতায় এই ফিগার অফ স্পিচ গুলো ব্যবহার হয়েছে। তারপরে মিলাই দিবেন যে কবিতার কথায় ফিগার এই ফিগার অফ স্পিচটা ব্যবহার হলো। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, জি, নেক্সট পয়েন্ট শুরু করবো এখনই। আচ্ছা, নেক্সট পয়েন্ট আমাদের কি আছে? জাস্ট আ সেকেন্ড। কবিতাটি কি দেখা যাচ্ছে স্টোরিং বাই উডস? দেখতে পাচ্ছেন সবাই? জি, সবাই দেখতে পাবেন। ফেসবুক লাইভে যারা আছেন তারা কি দেখতে পাচ্ছেন? একটু জানান কমেন্ট করে যে স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং রবার্ট ফ্রস্টের। জি, জয় বর্মন। ডবল পড়ানো হয়নি আপনাদের? ওভারবিচ। ডবল বিচ কার লেখা যেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের না? জি, ম্যাথু আর্নল্ড।
এই ডোভার ব্রিজ মোস্ট প্রবলি আপনাদের ফোর্থ ইয়ারে আছে, ফোর্থ ইয়ারে একটা কবিতা, ফোর্থ ইয়ার না হলে থার্ড ইয়ারে রয়েছে। থার্ড ইয়ার তো ম্যাথু আর্নল্ডের কবিতা রয়েছে কি, থাকতে পারে, থার্ড ইয়ার না হলে ফোর্থ ইয়ার, ডোভার ব্রিজ। হ্যাঁ, থার্ড ইয়ারের কবিতা ডোভার ব্রিজ। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কবিতা যাই। ওকে, নেক্সট কবিতাটি হচ্ছে আমাদের ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম, সরি, কি কবিতাটা এটা, রবার্ট ফ্রস্টের স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। আসলে এই কবিতাটির মধ্যে কবি যে বিষয়টিকে ফুটিয়ে তুলেছেন সেই বিষয়টা আমি বলতেছি, শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই যে মিউট করে নেন। তাহলে এটা কে লিখেছে? রবার্ট ফ্রস্ট। কে? রবার্ট ফ্রস্ট এই কবিতাটি লিখেছে। তো এই কবিতাটির মধ্যে আসলে যে বিষয়টিকে তুলে ধরা হয়েছে, যে এরকম বিষয়টা, কবিতাটি হচ্ছে একটা সন্ধ্যার, এটা হচ্ছে একটা সন্ধ্যার গল্প, বা সন্ধ্যার গল্প বলে কবিতাটির মধ্যে, যে একটা শান্ত বরফে ঢাকা একটা সন্ধ্যার গল্প বলে। কবিতাটি আসলে মূলত একটা ঘন বনের মধ্যে, আমাদের যে রাইটার রয়েছে তিনি একটা ঘোড়ায় করে যাচ্ছিল কোথায়, একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো একটা বনের সামনে সে থেমে যায়, যেখানে কি পড়তেছিল, স্নোফল হচ্ছিল, কি পড়তেছিল, স্নোফল, তুষারপাত হচ্ছিল। এবং এই বনটা দেখতে খুবই সুন্দর ছিল, অর্থাৎ কবি কবি যে বনটা দেখেছিল, কবি মানে একদিকে পাহাড় দেখতেছে, একদিকে ঝর্ণা, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, যেটা দেখে খুবই বনটি দেখে কবি খুব খুশি হয়েছিল, আনন্দিত হয়েছিল, এবং বনটা অনেক গভীর ছিল। কবি এই যে সৌন্দর্যটা, এই বনটির এই সৌন্দর্যটা তিনি কি করতেছিলেন, উপভোগ করতেছিলেন। তার মনে পড়ে আহ একটা সময়, কখন মূলত আমাদের যে জীবন রয়েছে, প্রত্যেকটি মানুষের জীবনে অনেক কাজ থাকে, অনেক দায়িত্ববোধ থাকে, তাই না, থাকে কি না? অর্থাৎ বিষয়টা এরকম, যে তার যে ঘোড়াটি ছিল, ঘোড়াটি চিন্তা করতেছে, ঘোড়াটি ভাবতেছে যে আমার মালিক এখানে থামলো কেন, কারণ তার তো অনেক কাজ রয়েছে, তার তো অনেক দায়িত্ব রয়েছে, এখানে থামার তো সময় নাই, বা থামার কোনো দরকার নেই, কারণ তাকে অনেক কাজ করতে হবে, তার যে জীবনটা রয়েছে, তার জীবনের যে রেসপন্সিবিলিটিস রয়েছে, এই রেসপন্সিবিলিটিস গুলো তাকে কি ফিল আপ করতে হবে। বিষয়টা এরকম যে তিনি এখানে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন, সৌন্দর্য উপভোগ করতেছেন। আসলে এরকম না বিষয়টা, আমি এটা ক্লাস নিয়েছিলাম, যে এরকম বিষয়টা যে আমাদের যে মানুষের যে জীবন রয়েছে, মানুষের জীবনে ভালো মুহূর্ত গুলো আসে এবং খারাপ মুহূর্তও আসে, আসে কি না? আমাদের জীবনে ভালো মুহূর্ত আসে, খারাপ মুহূর্ত আসে, কিন্তু যখন আমাদের জীবনে ভালো মুহূর্তগুলো আসবে, আমাদের কি সেক্ষেত্রে কি আহ, চুপচাপ থাকলে হবে, বা সেটাকে উপভোগ করলেই হবে, এমনটা কিন্তু নয়। কারণ আমাদের এটা ভাবতে হবে, ভালো মুহূর্তের পরে কিন্তু আমাদের আবার খারাপ সময় আসবে, আমাদের খারাপ একটা মুহূর্ত আসবে। তাহলে সেক্ষেত্রে আমাকে সেটার চিন্তা না করে, ভালো সময়টা সেভাবে এনজয় না করে, আমার জীবনের, আমি যে জন্মগ্রহণ করেছি বা আমি যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আসার জন্য আমাদের জীবনে যা প্রয়োজন, যা করতে হবে, যা দায়িত্ব রয়েছে, সেগুলো আমাকে ফিল আপ করতে হবে। কবিতার দ্বারা আসলে এটাই বোঝায় যে আমার ভালো সময়ে আমি আনন্দ উপভোগ করব, তাহলেই হবে না, আমাকে এখানে কি করতে হবে, আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমাকে ফিল আপ করতে হবে। জি, একজন বলছে কবিতাটি আসলে স্ক্রিনের মধ্যে দিতে, জি পাবেন। ওকে, অলরেডি হয়তো দেখতে পাচ্ছেন যে এই কবিতাটা আসলে নিউ হ্যাম্পশায়ারের মধ্যে লেখা হয়েছে। রবার্ট ফ্রস্ট 1923 সালে একটা কালেকশন, নিউ হ্যাম্পশায়ার একটা কাব্যগ্রন্থ, সেখান থেকে কবিতাটি নেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, যেটা হচ্ছে 4টা স্ট্যাঞ্জা রয়েছে, যেটা রাইম স্কিম হচ্ছে এ এ বি এ, রাইম স্কিম এ এ বি এ। আচ্ছা, থিমটা এখানে কি, ব্যালেন্সিং দ্য বিউটি অফ নেচার অ্যান্ড লাইফস রেসপন্সিবিলিটি, অর্থাৎ আমাদের জীবনের যে সৌন্দর্য রয়েছে, বিউটি অফ নেচার,
এবং জীবনের যে দায়িত্ব রয়েছে সেটাকে আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে, ভারসাম্যটা ঠিক রাখতে হবে। The speaker is tempted by the peaceful woods but remembers his obligation to continue on his journey. সে একটা সুন্দর পিসফুল শান্তিপূর্ণ বন দেখতেছে, সেখানে দেখে তার পরবর্তীতে মনে হয় যে তার যে পরবর্তী জার্নি রয়েছে, যাত্রা রয়েছে, অর্থাৎ আমাদের মৃত্যুর আগে যে আমাদের যত দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। টোন কাম, রিফ্লেক্টিভ অ্যান্ড কন্টেম্পলেটিভ। আচ্ছা, এইখানে আমরা দেখি প্রথম স্তবক, অর্থাৎ প্রথম স্তবকে কি বলছে, হুস উডস। আচ্ছা, দেখতে পাচ্ছেন সবাই? এখানে আছে হুস উডস দিস আর আই থিঙ্ক আই নো, অর্থাৎ এই যে বনটা কার, সে মনে করতেছে এটা আমি জানি। হিজ হাউস ইন দ্য ভিলেজ, তো তার বাড়ি, তার বাসা অবশ্যই গ্রামের মধ্যে। হি উইল নট সি মি স্টপিং হিয়ার, আমি যে এখানে থেমেছি সে আমাকে দেখতে পাবে না। টু ওয়াশ হিজ উডস ফিল আপ উইথ স্নো, অর্থাৎ তার যে বনটা এটা তুষারে ঢেকে গেছে সেটা বলতেছে। তারপরে হচ্ছে, অর্থাৎ এখানে আসলে তিনি কোন বিষয়টাকে তুলে ধরতেছে, প্রথম স্তবকে অর্থাৎ প্রথম যে স্ট্যাঞ্জা সেটাতে কোন বিষয়টা তুলে ধরতেছে। কবি বলেন যে তিনি একজন, তিনি জানেন কার বনের মধ্যে তিনি দাঁড়িয়ে আছেন, সে বনের যে মালিক, সে মালিক গ্রামে থাকে, তাই তিনি কবিকে সেখানে দাঁড়িয়ে তুষারপাত উপভোগ করতে দেখতে পাবেন না, অর্থাৎ সে যে সেখানে তার বনের সৌন্দর্যটা উপভোগ করতেছে তাকে সে দেখতে পাবে না। কবি একা নিঃশব্দে দাঁড়িয়ে তুষারপাতের দৃশ্য কি করতেছে, উপভোগ করতেছে। সেকেন্ড স্ট্যান্ডার মধ্যে যা আছে, আচ্ছা, মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট ফার্ম হাউস নিয়ার, অর্থাৎ এখানে বলতেছে যে বিষয়টা, যে আসলে তার যে হাউস, সরি হর্স রয়েছে, তার ঘোড়াটি হয়তো এটা মানে অদ্ভুত ভাবে ভাবতেছে। কেন ভাবতেছে, তার ছোট যে ঘোড়াটি রয়েছে, ঘোড়াটি হয়তো এটাকে অদ্ভুত ভাবতেছে যে এখানে আসলে কেন সে থামছে, যে টু স্টপ উইদাউট ফার্ম হাউস নিয়ার, এখানে আসলে কোনো বাড়িঘর নেই আশেপাশে, যে কোনো বাড়িঘর আছে এমনটা নেই, একটা বন, সেখানে আসলে কেন থামলো, সেখানে আসলে কেন থামলো, এটা সে অদ্ভুত ভাবে ভাবতেছে। বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক, বনের মধ্যে জমে আছে এই যে হ্রদের মাঝে, অর্থাৎ বন একদিকে, একটা ঝর্ণা পড়তেছে একদিকে, একটা অন্যরকম সুন্দর দৃশ্য বা সৌন্দর্য সেটা সে উপভোগ করতেছে। দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের সবচেয়ে অন্ধকার সন্ধ্যা, এটা একটা সন্ধ্যার কথা বলতেছে। তাহলে এখানে কি বলতেছে মূলত, অর্থাৎ এখানে মূলত দ্বিতীয় স্তবের কবি যে তার ঘোড়াটি আছে অবশ্যই অবাক হবে, কারণ এখানে তো তার থাকার কথা না বা থামার কথা না, বা এখানে যে আশেপাশে বাড়িঘর আছে এমনটাও কিন্তু না, তাহলে এখানে হুদাইতে সে থামছে কেন, এখানে থামার তো কোনো প্রশ্নই আসে না। আবার এই স্থানটি এমন একটা বন রয়েছে, একপাশে বন, ঘন বন, গভীর বন, অন্যদিকে একটা হ্রদ রয়েছে, হ্রদের মাঝে অবস্থিত। এটা একটা সুন্দর একটা সৌন্দর্য, এদিকে ঝর্ণা পড়তেছে, এদিকে সুন্দর একটা পরিবেশ, কোয়াইট, একদম নিস্তব্ধ, আশেপাশে কোনো বাড়িঘর নেই, এর যে মালিক আছে সেও নেই, আমি যে সৌন্দর্যটা উপভোগ করতেছি সেও জানে না। এটি বছরের সব থেকে অন্ধকার সন্ধ্যা, এবং ঘোড়াটি সম্ভবত প্রশ্ন করছে তারা এখানে কেন থেমেছে। বুঝতে পারছি আমরা। থার্ড যে স্ট্যান্ডারটা রয়েছে, থার্ড স্ট্যান্ডার, থার্ড স্ট্যান্ডার মধ্যে মূলত কি রয়েছে, she gives harmless bells a shake, অর্থাৎ এই যে সে যে এখানে থেমেছে, তার ঘোড়াটা তাকে স্মরণ করে দিচ্ছে, তার যে ঘন্টা রয়েছে সে ঘন্টাগুলো বাজাচ্ছে, যে টু আস্ক ইফ দেয়ার ইজ সাম মিস্টেক, কোনো কিছু ভুল হচ্ছে এখানে, তার কাছে জানতে চাইছে যে এখানে থামার ঠিক হয়নি, অবশ্যই কোনো না কোনো ভুল হয়েছে এখানে, যে কেন আমরা এখানে অযথা থেমে আছি, আমাদের পরবর্তী জার্নিটা আমাদেরকে শেষ করতে হবে। দ্য অনলি আদার সাউন্ডস দ্য সোয়েব, আর কোনো শব্দ নেই, শুধু শোনা যাচ্ছে, কোনো ধরনের শব্দ নেই, শোনা যাচ্ছে অফ ইজি ওয়াইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক, অর্থাৎ মৃদু বাতাসের আর তুষার পড়ার যে শব্দ রয়েছে সেটাই শুধুমাত্র শোনা যাচ্ছে, আর কোনো কিছুই শব্দ শোনা যাচ্ছে না। বোঝা গেছে? অর্থাৎ তৃতীয় স্তবকে এখানে কবি বলেন যে ঘোড়াটি তার বেল বাজিয়ে জানতে চায় বা জানাতে চায় যে এটি সে ভুল করতেছে, এখানে থেমেছে যে এটা, সে এটা ভুল করছে, মানে থেমে এটা ভুল করছে কিনা সেটাই জানাচ্ছে তার ঘন্টা বাজিয়ে।
একসময় চারপাশে শুধুমাত্র দুটি শব্দ শোনা যাচ্ছে, তুষারের নরম তুষারের শব্দ আর হালকা বাতাসের শব্দ ছাড়া আর কোনো কিছুই, মানে তুষার যে ঝরতেছে তার শব্দ এবং হালকা বাতাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চতুর্থ স্তবকে মূলত যে বিষয়টা আছে খুবই গুরুত্বপূর্ণ, এখানে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের, এখানে জীবনের বিষয়টি তুলে ধরবে যে আসলে দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বনটি খুবই কি সুন্দর, অন্ধকার এবং খুবই গভীর। বাট আই হ্যাভ প্রমিস টু কিপ, আমার কি প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা পালন করতে হবে। কি প্রতিজ্ঞা পালন করতে হবে? অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। এই যে স্লিপ বলছে ঘুমানোর আগে, ঘুমানো বলতে আসলে কি বুঝেছে? আমার মৃত্যুর আগে, আমি মারা যাওয়ার আগে আমাকে বহু পথ পাড়ি দিতে হবে। আমার মৃত্যুর আগে আমার যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলোকে আমাকে সঠিকভাবে পালন করতে হবে। অর্থাৎ সময় লস করে আমার হবে না, সময় লস করা যাবে না। আমাকে মৃত্যুর আগে আমার রেসপন্সিবিলিটিস, দায়িত্ববোধ যেগুলো রয়েছে সেগুলো আমাকে ফিল আপ করতে হবে। এখানে সময় নষ্ট করা যাবে না, যেটা আমাদেরকে একটা আমাদের জীবনে একটা লিসন দিবে। এবং এটা তার হচ্ছে একটা ফেমাস একটা কবিতা, বিখ্যাত একটা কবিতা। আর এই দুইটা লাইন যে রয়েছে, ফেমাস দুইটা লাইন, ক্লিয়ার? অর্থাৎ এই যে চতুর্থ স্তবকে কি বলছে যে কবি বনের সৌন্দর্য বর্ণনা করেন। এখানে তিনি বলেন বনটি খুবই মনোমুগ্ধকর, অন্ধকার এবং গভীর। তবে তিনি এখানে থাকতে পারেন না, কারণ তার অনেক প্রতিশ্রুতি রয়েছে যা তাকে পূরণ করতে হবে। তার সামনে অনেক পদ অতিক্রম করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে, তাই তিনি এগিয়ে যাবেন। এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, বাক্যটি বারবার ব্যবহার করে তার দায়িত্ব এবং জীবনের যে যাত্রা রয়েছে সেটা তিনি এখানে বোঝাতে চেয়েছেন। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো পড়ি। ওকে, রাইট দ্য সামারি অফ দ্য পোয়েম। অর্থাৎ এখানে যে বিষয়টাকে তুলে ধরেছেন, সামারিটা কি বলছে দেখি আমরা। Stopping in stopping by woods on a snowy evening, the speaker pauses during a journey to admire the beauty of snow falling in the woods। অর্থাৎ আমরা দেখেছি কবিতাটির মধ্যে তিনি একটা কি স্পিকার এখানে একটা জার্নি বলতে যাত্রা করতেছিলেন, সেই সময় তিনি সৌন্দর্যের কি করেন? প্রশংসা করেন। কোন সৌন্দর্য? স্নো ফলিং ইন দ্য উডস, বনের মধ্যে যে স্নো ফলে তুষারপাত হচ্ছে, তুষার পড়তেছে, তুষার ঝরতেছে, সেই যে সৌন্দর্যটা তিনি সেটার কি করেন? প্রশংসা করেন। থেমে সেটার প্রশংসা করেন, তাই তো? কবিতা কি এটা ছিল? দ্য উডস আর ওন্ড বাই সামওয়ান হু লিভস ইন দ্য নিয়ার বাই ভিলেজ। অর্থাৎ এই যে উডস আর ওন্ড বাই সামওয়ান, অর্থাৎ এই যে বনটা রয়েছে, বনের মালিক কাছাকাছি কোনো গ্রামে বাস করে। সো দ্য স্পিকার ফিল সেফ টু স্টপ অ্যান্ড এনজয় দ্য পিসফুল সিন। অর্থাৎ এই যে বনের মালিক রয়েছে, সে যে তার বনটার এখানে অপেক্ষা করতেছে, এখানে দাঁড়িয়ে রয়েছে, সেটা সৌন্দর্য উপভোগ করতেছে, এটা এই যে সে জানে না। কে জানে না? অর্থাৎ এই বনের যে মালিক রয়েছে সে জানে না। হিজ হর্স, তার যে ঘোড়া রয়েছে, লিটল হর্স, তার যে ছোট ঘোড়াটি রয়েছে, however finds it stands to stop in such a quiet and remote place where there is no farmhouse or shelter nearby। অর্থাৎ তার যে হর্স, ঘোড়াটি রয়েছে, যাই হোক, ফাইন ইট স্ট্যান্ডস, সে অদ্ভুত ভাবে চিন্তা করে যে টু স্টপ ইন সাচ কোয়াইট এন্ড রিমোট প্লেস, এমন একটি জায়গা, এখানে কেন থেমেছে? একটা নির্জন একটা শান্ত স্থানে, মানে তার ঘোড়াটি ভাবছে এটা অস্বাভাবিক, রিমোট প্লেস, একটা অস্বাভাবিক জায়গা, যেখানে নির্জন একটা জায়গা, রিমোট প্লেস, নির্জন একটা জায়গা এবং শান্ত একটা স্থান, যেখানে থেমে থাকা অস্বাভাবিক মনে করতেছে কি তার ঘোড়াটা, যেখানে কোনো ধরনের কি রয়েছে? ফার্ম হাউস আর শেল্টার নেয়ার বাই, অর্থাৎ কোনো ধরনের ঘর বাড়ি নেই যে কোথাও আশ্রয় নিবে, এরকম কোনো কিছুই নেই। এখানে কেন থামলো? অবাক হয়ে যাচ্ছে সে। দ্য হর্স শেকস ইটস হার্নেস বেলস, তার যে বেল রয়েছে, তার বেলটা সে ঘন্টা বাজাচ্ছে, অ্যাজ ইফ, যদিও আজকে ইফ দেয়ার ইজ এ মিস্টেক, সে এই ঘন্টা বাজানোর মাধ্যমে বোঝাচ্ছে যে এখানে কোনো একটা ভুল হয়েছে। দ্য স্পিকার লিসেন টু দ্য সাউন্ড অফ দ্য ফলিং স্নো অ্যান্ড দ্য ওয়াইন, যেখানে স্পিকার এই যে বাতাসের শব্দ এবং বাতাসের মৃদু শব্দ এবং কি এই যে স্নোফল হচ্ছে, তুষারপাত হচ্ছে, সেটার শব্দ পাচ্ছে। এনজয়িং দ্য কামনেস অ্যান্ড সলিটিউড, তিনি সেটাকে কি করতেছেন?
এনজয় করতেছেন, উপভোগ করতেছেন, এবং একাকী সেটা সলিটিউড, একাকী সেই এই যে শান্ত ভাবটা, এটাকে কি করতেছেন, উপভোগ করতেছেন। ইভেন দো হি ইজ ডিপলি মুভড বাই দ্য বিউটি অফ দ্য ডার্ক, অর্থাৎ এখানে কি moved by the snowy woods, he remembers that he has important responsibilities to promise to keep. অর্থাৎ he is deeply moved by the beauty, অর্থাৎ সে কি এই যে বনের যে সৌন্দর্যটা রয়েছে, বনের যে সৌন্দর্যটা রয়েছে, এই যে তুষারময় বনের যে সৌন্দর্য, এটাতে কি হন, মুগ্ধ হয়ে যান। তবে তিনি মনে করেন যে তার অনেক কি রয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে, ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটিস, যেটা মূলত প্রতিশ্রুতি রয়েছে এবং দায়িত্ববোধ রয়েছে এবং তার প্রতিশ্রুতি রয়েছে। হি মাস্ট কন্টিনিউ হিজ জার্নি, তাকে অবশ্যই তার সেই দায়িত্বগুলোকে কি করতে হবে, পরিপূর্ণ করতে হবে বা চালিয়ে যেতে হবে। নোয়িং হি হ্যাজ আ লং ওয়ে টু গো বিফোর হি ক্যান রেস্ট অর স্লিপ, অর্থাৎ এটা জেনে যে যে ঘুমানোর আগে বলতে আসলে তাকে মৃত্যুর আগে তার যে দায়িত্বগুলো রয়েছে, সেই দায়িত্বগুলো তাকে কি করতে হবে, শেষ করে ফেলতে হবে। তার যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো তাকে শেষ করতে হবে। কবিতায় যে পড়লাম, কবিতাটার মধ্যে যা পড়েছি সেই বিষয়গুলোই আছে নাকি আলাদা কিছু বিষয় রয়েছে? তাহলে আমরা যে এইটুকু লিখতে, অর্থাৎ এই কবিতাটার 16 লাইনের একটা কবিতা, এই 16 লাইনের কবিতাটির মধ্যে এই কয়েকটা লাইনের মধ্যে সব বিষয়গুলোই রয়েছে। এটা লিখতে যদি আমার এক পাতার মধ্যে লেখা হয়ে যায়, যদি একজন শিক্ষক, তার যিনি টিচার খাতা কাটবেন, তিনি যদি এই এটা পুরোটাই পড়েন, তাহলে কি তিনি ভালো মার্কস দিবেন নাকি খারাপ মার্কস দিবেন? অনেকে লিখছে 3 পাতা, আপনি লিখছেন এক পাতার মধ্যে, তাহলে আপনার পড়াটা যদি পড়ে আর তার পড়াটা যদি পড়ে, তাহলে দেখা যাবে আপনারটাতেই বেশি মার্কস পাবেন। অর্থাৎ পেজ ডাজন্ট ম্যাটার, কতটুকু লিখেছেন সেটা বড় বিষয় না, কিন্তু তারপরও আমাদের একটা তথাকথিত চিন্তা ভাবনা রয়েছে বা আমাদের ভাবনা রয়েছে যে আসলে বেশি লিখলে মনে হয় বেশি মার্কস। আপনি যত বেশি লিখতে যাবেন তত বানান স্পেলিং ভুল করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। যত বেশি আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের খাতার অবস্থা খুবই বাজে হয়, স্পেলিং মিস্টেক অনেক হয়, টেন্সের কোনো ঠিক নাই, টেন্স ঠিকভাবে লিখতে পারেন না, টেন্সের স্ট্রাকচার ঠিক নাই, পাস্ট টেন্স লিখতেছেন, প্রেজেন্ট টেন্স লিখতেছেন, ফিউচার টেন্স লিখতেছেন, কোনো কিছু ঠিক নাই। এই বিষয়গুলো আপনি যখন ভালোভাবে উপস্থাপন করতে পারবেন, আপনার সেন্টেন্স মেকিং ভালো হবে, দেন আপনি ইউ উইল গেট আ গুড নাম্বার, আপনি একটা ভালো নাম্বার পাবেন তখন। আদারওয়াইজ ওই খাতা দেখবে আর কি, প্রথমেই যদি আপনি ওইরকম ভুল করেন, সেক্ষেত্রে আপনার নাম্বার কমতে থাকবে, একটা আপনার খারাপ দৃষ্টিভঙ্গি আপনার খাতার প্রতি চলে আসবে টিচারদের। সুতরাং প্রথমে আপনারা যাই লিখবেন সেটাকে অবশ্যই প্রথম 2টা পেজ অ্যাটলিস্ট কোনো স্পেলিং মিস্টেক করবেন না, সব থেকে যেটা ভালো পারবেন সেটাই আগে লিখবেন। আমি বুঝাইতে পারছি? এই কাজটুকু করবেন, আশা করি ভালো মার্কস পাবেন। তাহলে আর যদি প্রথমেই ভুলে ভরা থাকে, তাহলে আপনার জীবনটাও ভুলে ভরা হয়ে যাবে। সুতরাং আমার প্রিয় ভাইয়া নাপুরা, খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরে দেখি আমরা হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। দ্য থিম অফ দ্য স্টুপিং বাই উডস অন স্নো ইভিনিং, কবিতাটি is a conflict between the desire for peace and beauty and the need to fulfill responsibilities। অর্থাৎ এই কবিতা যাত্রার সময় যে আমাদের যে মূল যে থিমটা, সেই বিষয়টা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন দ্য ডেজায়ার ফর পিচ, তার মনের মধ্যে কি একটা শান্তির দরকার রয়েছে, তাই না? সৌন্দর্যের আকাঙ্ক্ষা, শান্তি ও সৌন্দর্যের আকাঙ্ক্ষা রয়েছে, এবং অন্যদিকে আরেকটা আমরা দেখতে পাবো কি দায়িত্ব পালন করার মধ্যে যে প্রয়োজনীয়তা রয়েছে, এই দুইটার মধ্যে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট লাগে মনের মধ্যে। অর্থাৎ সে চাচ্ছে সৌন্দর্য উপভোগ করতে, সাথে আবার কি তার অনেক দায়িত্ব রয়েছে, তাকে এখানে এই সৌন্দর্য উপভোগ করার মতো সময়ও নেই। আমাদের জীবনটাও যদি আমরা সেভাবে পরিচালনা করি তাহলে জীবনটা সুন্দর হবে। যে ভালো সময় খারাপ সময় মিলেই আমাদের জীবন, ভালো সময় আমরা যেভাবে কাটাই, খারাপ সময় আমরা যেভাবে কাটাই, সেভাবে আমরা জীবন যাপন করবো, এবং আমাদের জীবনের যত দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব। আমাদের এখন দায়িত্ব কর্তব্য কি, স্টুডেন্ট যারা রয়েছে তারা হচ্ছে, মা বাবা আমাদেরকে এত কষ্ট করে পড়াচ্ছে, জীবনে যদি কখনো মোটিভেশন না পান, তাহলে মোটিভেশন হিসেবে এটা ব্যবহার করবেন। কি মোটিভেশন? এরকম যে আপনি হয়তো বা মেসে রয়েছেন বা হস্টেলে রয়েছেন, পড়াশোনা করতেছেন খুব কষ্ট করে,
পড়াশোনার খরচ দিচ্ছে আপনার বাবা, আপনার মা, হয়তো আপনার বাবা কোনো একটা চাকরি করে, চাকরি করলেও সেই টাকা দিয়ে সংসার চলে না। সবার ক্ষেত্রে না, অনেকের বাবা হয়তো বা মাঠে কাজ করে, কৃষি কাজ করে, সংসার চলতে টানাবানা হয়ে যায়, চলে না। সেই ব্যক্তিরা তাদের সংসারের থেকে টাকা বাঁচিয়ে আপনার পড়াশোনার জন্য, আপনার বই খাতা কলম, আপনার প্রাইভেট টিউশন, এগুলোর জন্য আপনাকে টাকা দেয়। এর থেকে জীবনে আর বড় কোনো মোটিভেশন হতে পারে না। তাদের কথা শুধু একটু মনে রাখবেন। তারা কি চায়? আপনি খালি কি পাস করেন, কোন রকম ঠেলে পেলে পাস করেন, এরকমটা চায়? এরকমটা কোনো কিছু চায় না। আপনার থেকে অবশ্যই ভালো কিছু চায়। আপনি যখন ভালো রেজাল্ট করতে পারবেন, আপনি যখন ভালো রেজাল্ট করতে পারবেন, চার্জার, আপনি যখন ভালো রেজাল্ট করতে পারবেন, এই রেজাল্টে তাদের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসবে। আর ভালো রেজাল্ট করে যখন ভালো একটা জায়গায় যেতে পারবেন, কোন একটা জব সেক্টরে যেতে পারবেন, তাদের খুশি আর ধরে রাখে কে? তাদের জন্য কিন্তু নয়, আপনার খুশিতে তারা খুশি হবে। আপনার খুশিতে আপনি যদি খুশি থাকেন, ভালো থাকেন, তারা খুশি থাকবে। তাদের কথা চিন্তা করে পড়াশোনাটা করবেন। মোবাইল টোবাইল ফালাই দিয়ে একটু ভালোভাবে পড়াশোনার মধ্যে কনসেন্ট্রেশন দিতে হবে, মনোযোগ দিতে হবে। আমরা সেই কাজটা করি না, আমাদের হাতে অত সময় নাই, আমরা সেই কাজটা করি না। আমাদের করতে হবে, পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে আমাদের জীবনের যে রেসপন্সিবিলিটিস রয়েছে এখানে, তিনি চাচ্ছেন তার সৌন্দর্য উপভোগ করতে, সাথে তার যে দায়িত্ব রয়েছে সেটাও ভাবতেছেন। এই নিয়ে তার মনের মধ্যে কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের কবিতার মূল থিম। The speaker feels drawn to the quiet and peaceful woods. অর্থাৎ বক্তা এই যে শান্ত, কোয়াইট রয়েছে, নীরব বনগুলোর প্রতি কি হন? আকৃষ্ট হন, সৌন্দর্যে আকৃষ্ট হন। Where he can find comfort and escape for his duties. যেখানে মূলত সে কি পায়? যেখানে তিনি স্বস্তি এবং দায়িত্ব থেকে পালানোর একটা সুযোগ পায়, অর্থাৎ সবকিছু তিনি ভুলে গিয়ে আনন্দ উপভোগ করতেছেন, সেই বিষয়টা। However, যাই হোক, he realizes that he can't stay there. তিনি আবার পরে বুঝতে পারেন যে এখানে সে অবস্থান করতে পারবে না, because he has promised to keep a long way to go. তার কারণ he has promised, সে প্রতিজ্ঞাবদ্ধ, তাকে অনেক দূরে যেতে হবে, তাকে অনেক কাজ করতে হবে। The poem shows how, the poem মানে কবিতাটি আমাদের এই জিনিসটা দেখায়, even when we find moments of peace, of beauty, we'll still have no continue our journey and fulfill our responsibilities in life. অর্থাৎ ওই যে কথাগুলো আমি বলছি, সেই কথাগুলাই বলতেছি এখানে, যে কবিতাটি এখানে যে বিষয়টি প্রদর্শন করে আমাদের বা দেখায়, যে আমাদের জীবনে যখন আমরা শান্তি এবং সৌন্দর্যের কিছু মুহূর্ত পাই, তখন আমাদের যাত্রা চালিয়ে যেতে হয়, অর্থাৎ থেমে থাকলে হবে না, এবং আমাদের দায়িত্বগুলো কি করতে হবে? পালন করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? দ্য পোয়েম শোস হাউ ইভেন উই ফাইন্ড মোমেন্টস অফ পিচ এন্ড বিউটি, শান্তি এবং সৌন্দর্যের যে সময় মুহূর্তগুলো রয়েছে, we still have to continue our journey and fulfill our responsibilities in life. অর্থাৎ সেই মুহূর্তগুলোতেও আমাদের যে রেসপন্সিবিলিটিস, দায়িত্ববোধগুলো রয়েছে, কর্তব্য রয়েছে, আমাদের যে জার্নি রয়েছে, যাত্রা রয়েছে, সেগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। It highlights the balanced beauty, appreciating nature's beauty and understanding the duties we must complete. অর্থাৎ এইখানে মূলত কবিতাটি যে বিষয়টাকে তুলে ধরে, হাইলাইট করে, সেটা কি? যে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার এবং আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে ব্যালেন্স রেখে, ভারসাম্য বজায় রেখে সেগুলো আমাদেরকে কি করতে হবে? সম্পন্ন করতে হবে। এই বিষয়টার উপর গুরুত্ব দেয় এই কবিতাটি। ক্লিয়ার? এই সবাইকে বুঝতে পারছি আমরা? কারো কোনো ডাউট রয়েছে? যদি থাকে প্রশ্ন করেন। এই ফেসবুক লাইভে যারা আছেন প্রশ্ন করেন, যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। সবাই বুঝতে পারছি আমরা? আবার বলছি, সবাই বুঝতে পারছি? থিমটা হচ্ছে এখানে কবির মনের মধ্যে একটা কনফ্লিক্ট। কনফ্লিক্ট বলতে আসলে কি? দ্বন্দ্ব কাজ করতেছে। কিসের দ্বন্দ্ব? অর্থাৎ সে চাচ্ছে কি? এই যে শান্তি এবং সৌন্দর্যটা উপভোগ করতে, অন্যদিকে সে ভাবতেছে কি? তার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে। তাহলে তাকে থেমে থাকলে হবে? থেমে থাকলে হবে না। এটা নিয়ে মূলত আসলে তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছে। এটা হচ্ছে মেইন থিম।
বুঝতে পারছেন আপু? আচ্ছা আচ্ছা, সিম্বলিজম অফ দ্য পয়েন্ট, দেখি আমরা সিম্বলিজমটা কি বলছি এখানে। সিম্বলিজম বলতে আসলে একটা জিনিস রয়েছে, সেটা দিয়ে ওই জিনিসের সরাসরি অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝায়। In Stooping by Woods on a Snowy Evening, Robert Frost uses symbol and a deeper meaning of the poem. অর্থাৎ এই কবিতাটিতে তিনি সিম্বল ব্যবহার করেছেন, প্রতীক ব্যবহার করেছেন। প্রতীক জিনিসটা কি? সেটার সরাসরি অর্থ যেটা সেটা না বুঝিয়ে একটা গভীর অর্থ প্রকাশ করবে। এই যে ওটাই বলছে, রবার্ট ফ্রস্ট ইউজেস সিম্বল অফ সিম্বল টু অ্যাড ডিপার মিনিং টু দ্য পোয়েম। অর্থাৎ গভীর অর্থ রয়েছে কবিতার। কি সেগুলা? দ্য উড সিম্বলাইজ, এই যে উডস রয়েছে, বনটা রয়েছে, সেটা সিম্বলাইজ করে কি? পিচ, বিউটি অ্যান্ড টেম্পটেশন টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটিস। অর্থাৎ এই বনটা দ্বারা আসলে বোঝাচ্ছে শান্তি, সৌন্দর্য এবং টেম্পটেশন টু এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটি, যে আসলে যে পালানোর যে প্রলোভনটা রয়েছে, এই পালানোর দায়িত্ব থেকে পালানোর যে প্রলোভনটা, এসকেপ ফ্রম রেসপন্সিবিলিটিস, টেম্পটেশন মানে প্রলোভন, অর্থাৎ তার দায়িত্ববোধ থেকে পালানোর যে প্রলোভনটা রয়েছে সেই জিনিসটাকে এই বনটা নির্দেশ করতেছে। দ্য স্পিকার ফিলস ড্রাউন টু দেয়ার কোয়াইট ক্যালমিং নেচার, showing his desire for rest and escape from his life duties. The speaker feels down to their quiet, অর্থাৎ এখানে আমাদের বক্তা তাদের নীরব এবং প্রশান্ত প্রকৃতির দিকে আকৃষ্ট হন। শোয়িং হিজ ডিজায়ার, তার ইচ্ছাটাকে দেখান, ফর রেস্ট অ্যান্ড এসকেপ, সেখানে কি? রেস্ট, বিশ্রাম নেওয়ার, সেখানে থেকে পালিয়ে যাওয়ার। কোথা থেকে পালিয়ে যাওয়ার? ফ্রম লাইফ ডিউটিস, তার জীবনের যে দায়িত্বগুলো রয়েছে সেখান থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছাটা তিনি এখানে দেখান। দ্য স্নো, দ্য স্নো বলতে কি? তুষার, রিপ্রেজেন্টস পিউরিটি অ্যান্ড স্টিলনেস। কি? পিউরিটি অ্যান্ড স্টিলনেস। তুষার এই যে বিশুদ্ধতা এবং স্থিরতার প্রতিনিধিত্ব করে, বিশুদ্ধতা এবং স্থিরতার প্রতিনিধিত্ব করে। ক্রিয়েটিং এ পিসফুল এন্ড স্মুথিং অ্যাটমসফিয়ার, যেখানে মূলত যা একটি শান্ত এবং আরামদায়ক পরিবেশ তৈরি করে। কারণ আমরা দেখেছি কবিতাটির মধ্যে যখন তিনি এই বিষয়গুলো দেখেন, তুষারপাত হচ্ছে, সুন্দর স্নোফল হচ্ছে, এই জিনিসটা তাকে খুবই আনন্দিত করে, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি করে তার মনের মধ্যে। However, যাই হোক, the speaker knows he can't stay there. যাই হোক, the speaker knows, সে জানে, he can't stay there, সেখানে অবস্থান করতে পারবে না, থাকতে পারবে না। The horse symbolize duty and responsibility. তাহলে এখানে যে ঘোড়াটা রয়েছে সেটা দ্বারা কি বোঝাচ্ছে? ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি, যে ঘোড়াটা তাকে মনে করাই দিচ্ছে। It reminds the speaker that stopping in such a lonely place is unusual. অর্থাৎ এই যে একাকী একটা জায়গা, ফাঁকা জায়গা, যেখানে কোনো কিছু বাড়িঘর নেই, আশ্রয় কেন্দ্র নেই, সেখানে থাকার কোনো অর্থই হয় না। সে বুঝাই দিচ্ছে তোমার কাজ তুমি করো। এই ঘোড়াটাই সে মনে করাই দিচ্ছে, সে বেল বাজায় মনে করাই দিচ্ছে, না এখানে থেমে থাকলে চলবে না, তোমাকে যেতে হবে সামনের দিকে। তোমার যে ডিউটি রয়েছে, কর্তব্য রয়েছে, তোমার যে রেসপন্সিবিলিটিস রয়েছে, দায়িত্ব রয়েছে, সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? আনইউজুয়াল, এখানে থাকার কোনো অর্থই হয় না। The repeated line, and miles to go before I sleep, symbolize a journey of life and the responsibilities the speaker still has before he can rest. অর্থাৎ এই যে লাইনটা রয়েছে, বিখ্যাত একটা লাইন, যে লাইনটি দ্বারা জীবনযাত্রা যে রয়েছে আমাদের এবং বক্তার যে সমস্ত দায়িত্বকে প্রতীকীকৃত করে, অর্থাৎ সিম্বলাইজ করে, যা তাকে বিশ্রাম নিতে হবে আগে। অর্থাৎ তার বিশ্রাম নেওয়ার আগে তাকে যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলাকে আসলে ফিল আপ করতে হবে। অর্থাৎ তাকে ঘুমানোর আগে, তার মৃত্যুর পূর্বে তাকে অনেক রাস্তা পাড়ি দিতে হবে, অনেক দূরে যেতে হবে, অনেক দায়িত্ব কর্তব্য তাকে পালন করতে হবে। ইট মাইট অলসো হিন্ট আ স্পিকার লং জার্নি বিফোর ফাইন্ডিং পিচ অর ইভেন ডেথ। এই যে ডেথের কথা বলছে, দেখছেন? এটি বক্তার শান্তি এবং মৃত্যুর আগে দীর্ঘ যাত্রার ইঙ্গিত করতে পারে। তার মৃত্যুটাকে আসলে, এটা আসলে মৃত্যু বোঝাচ্ছে। ওভারঅল the symbol shows the tension between appreciating beauty and fulfilling life's duty. অর্থাৎ এই মোটামুটি ভাবে যে বিষয়টাকে তুলে ধরে, এই যে সিম্বলস গুলো রয়েছে, চিত্রকল্পগুলি রয়েছে, প্রতীকীগুলো রয়েছে, সৌন্দর্য উপভোগ এবং জীবনের যে দায়িত্বগুলো রয়েছে পূরণের মাধ্যমে সেটা আমাদের কি করতে হবে?
যে আমাদের মনের যে একটা ইচ্ছা বাসনা রয়েছে সেটা আমাদেরকে দেখায় আর কি, আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেই বিষয়গুলোকে দেখায়। বুঝতে পারছি আমরা সবাই? তাহলে আমরা যে এই দুইটা কবিতা বললাম, এই দুইটা কবিতার মধ্যে যদি কোনো কবিতা আসে তাহলে আমরা কি ইজিলি লিখতে পারবো সবাই সবকিছু ভালোভাবে, খুব ভালোভাবে? এবং বাকি বেশ যে কবিতাগুলো আছে সবগুলো এইভাবে আপনাকে পড়তে হবে। আমাদের দ্বারা হয়তো সবগুলো কবিতা পড়ায় দেওয়া সম্ভব হবে না, বা আমরা সেরকম সময়ও পাবো না, কিন্তু আপনি যতটুকু পারেন ততটুকু আপনাকে পড়তে হবে খুব ভালোভাবে। ওকে? আচ্ছা, আহ, আজকের মতো এতটুকুই থাকবে। আর আগামীকালকে আমরা যেহেতু আরেকটু সময় পাবো, আগামীকালকে আবার কোনো নতুন টপিক নিয়ে বা ফুল সিলেবাসটা নিয়ে কিভাবে আনসার করবেন, কোনগুলা কি, এগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? আচ্ছা, ডোভার ব্রিজ আগামীকাল কার ক্লাস আছে? যদি আমার ক্লাস থাকে আমি পড়া দেবো, আর যদি অন্য কারো ক্লাস থাকে আমি বলে দিব ওই কবিতাটি যেন একটু বোঝায় দেয়। ঠিক আছে? জাহিদ ভাইয়ের যদি ক্লাস থাকে তারপরও, আচ্ছা ডোভার ব্রিজ, তো ডোভার ব্রিজ জাহিদ ভাইয়ের যদি থাকে জাহিদ ভাইকে আমি বলে দিব, জাহিদ ভাইয়া ডোভার ব্রিজ সম্পর্কে আপনাদেরকে একটু আলোচনা করে দিবে। যদিও রাইটিং স্কিল নেওয়ার কথা ওনার, রাইটিং স্কিলের সাথে সাথে ওটা একটু বুঝাই দিবে বা বলে দিবে। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, এখানে শেষ করতেছি। ওকে।